নিম্নচাপ দুর্বল হলেও শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। চট্টগ্রামে সরিয়ে নেওয়া হয়েছে পাহাড়ে বসবাসকারীদের। ওষুধ কিনতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি খরচ বাংলাদেশে। ক্রেতাদের নাভিশ্বাস, নিয়ন্ত্রণহীনতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে করোনা মুক্তির বিশেষ প্রার্থনা। পশ্চিমবঙ্গে নেই পূজার আমেজ, মণ্ডপে বড় পর্দায় প্রতিমা দেখেই মেটাতে হচ্ছে স্বাদ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সারা দেশে শুক্রবার দিনভর দমকা হাওয়া সহ বৃষ্টি হয়েছে। আর এতে সাগর উত্তাল থাকায় বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস। এদিকে টানা বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় তলদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় জেলা প্রশাসন। শনিবার দুপুর 12টার পর পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পার্থপ্রতিম বিশ্বাসকে সঙ্গে নিয়ে কমলদের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর বর্তমানে ভয়াবহ উত্তাল। বড় বড় ঢেউ আসছে পড়ছে বিস্তীর্ণ উপকূলে। জোয়ারের সময় সাগরের ছিল রুদ্ররূপ। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে শুক্রবার সকাল থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ হয়ে যায়। লাইটারের জাহাজগুলোকে পতেঙ্গা উপকূলে এনে রাখা হয়েছে। বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে 50টির বেশি মাদার ভেসেল। আমাদের মোট কার্গোর 70% কিন্তু বহির্নোঙরেই ডেলিভারি হয় এবং লাইটার জাহাজগুলো সারা দেশে নিয়ে যায়। সেই কার্যক্রম এখন বন্ধ আছে আবহাওয়ার কারণে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে রেকর্ড পরিমাণ অর্থাৎ 182 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত। এক্ষেত্রে আবহাওয়া অফিস বলছে শনিবার দুপুর পর্যন্ত এই অবস্থা বিরাজ করবে। নির্দেশ প্রদান করা যাচ্ছে। বন্দরনগরী চট্টগ্রামে মুষলধারা বৃষ্টির মধ্যে শুক্রবার সকাল থেকে বিভিন্ন পাহাড়ি এলাকায় লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করে জেলা প্রশাসন। লালখান বাজার, মতিঝর্ণা এবং ফিরোজ শাহ কলোনির কিছু কিছু পরিবারকে জেলা প্রশাসনের কর্মকর্তারা জোরপূর্বক আশ্রয় কেন্দ্রে নিয়ে আসে। মানুষ কিছু করে না, গরিব দুঃখের এখন কোথায় যাবে? এখন মনে করেন ওই কারণে ঝুঁকিপূর্ণের ভিতরে মনে করেন অবস্থাপন করতে হবে। ভাড়া কম, ছেলে মেয়ে বেশি, ক্যাম্প কম, ওই কারণে থাকতেছে আর কি। এখানে বৃষ্টি আসলে দেখা যায় যে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকেই এই জায়গাগুলোতে তদারকি করতে হয়। আমরা এখানে এখন জোরপূর্বক যারা সরে যায়নি মাইকিংয়ের পরেও তাদেরকে কিন্তু আমরা অপসারণ করছি। দুপুরে জোয়ার আসার সাথে সাথে বাড়তে থাকে ঢেউয়ের মাত্রা। বিশাল আকৃতির ঢেউ আছড়ে পড়ে উপকূলে। আর তাই দুর্ঘটনা এড়াতে পতেঙ্গায় বেড়াতে আসা দর্শনার্থীদের সরিয়ে দেয় পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বৈরী আবহাওয়ায় রাজধানীতে শুক্রবার কখনো ঝুম কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার, আর ভোগান্তিতে পড়েছে নগরবাসী। হেমন্তের ভোরেও দেখা নেই সূর্যের। মেঘাচ্ছন্ন আকাশ, রাত থেকেই কখনো টিপটিপ আবার কখনো অঝোর ধারায় বৃষ্টির আনাগোনায় সিক্ত মাটি ও প্রকৃতি। হেমন্তেও প্রকৃতির এই বিষণ্ণ রূপের কারণ জানালো আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। এর প্রভাবে বৃষ্টি ঝরছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের শঙ্কা জানিয়ে আরও 3 দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়াবিদরা। নিম্নচাপের প্রভাবে সারা দেশেই আসলে ভারী থেকে অতি ভারী বর্ষণ, বজ্রপাত এগুলো ঘটবে। দ্বীপ ও চর সমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফিট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সমুদ্র বন্দরগুলোতে স্থানীয় হুঁশিয়ারি সংকেত কমানোর তথ্য জানিয়ে অধিদপ্তর বলছে নিম্নচাপটি ভারতের দিকে ধাবিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অসময়ের এই প্রাকৃতিক বৈরী পরিস্থিতিতে রাতভর বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয় রাজধানীর বেশ কিছু এলাকায়। দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। অনেক জায়গায় পানি জমে গেছে, মানে মোটামুটি খুব কষ্টকর হয়ে গেছে আর কি আজকে আসা। সব জায়গায় পানি পার হয়ে আসতেছে। একটু বৃষ্টি হলে এই অষ্টাশি বন্যার মতন হয়ে যায়। প্রতিবার এরকম হয়, কেউ এটা দেখার নাই। অনেক কষ্ট, আমরা এদিকে গাড়ি চালাতে পারতাছি না,
এই পানির কারণে। একটু গর্তর মতো আছে, ওই গর্তগুলো এগুলা অনেক ড্রাইভারের পানি জমলে, বৃষ্টি হলে পানি জমলে এটি আর ফলো করে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঝুঁকি এড়াতে নৌপথের কিছু রুটে বন্ধ রয়েছে ছোট আকৃতির নৌযান চলাচল। বিআইডব্লিউটি এর নির্দেশনায় আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ৬৫ ফিটের নিচে এবং একতলা বিশিষ্ট সব লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। Brokers said sell short because we got to get moving. It's a dangerous problem. Well, this is I'm going to give you 30 seconds to respond, and then we're going to move on. I don't know. Somebody went to Wall Street. শেষ নির্বাচনী বিতর্কেও বাইডেনের কাছে হারলেন ট্রাম্প। মিত্র দেশ থেকে অর্থ নেয়ার পাল্টাপাল্টি অভিযোগ, অভিভাষণ ও বর্ণবাদ ইস্যুতেও মুখর দুই প্রার্থী। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের আরও জোরালো ভূমিকা দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে তিনি এই দাবি তোলেন। প্রধানমন্ত্রী বলেন, এমন অনেক সমস্যা আছে যেগুলোর সমাধানে এগিয়ে আসা উচিত জাতিসংঘের। ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানও এখন বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা ইস্যুতে সংস্থাটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কারণে এবার জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আরও বেশি তাৎপর্যপূর্ণ। দেশের স্বাস্থ্য ব্যয়ের মোট খরচের প্রায় ৪৫% খরচ হয় ওষুধ কিনতে, যা পাশের দেশগুলোর তুলনায় ১০ থেকে ২০% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের বাজারের ওপর সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকায় লাগামহীন দাম। যদিও ওষুধ প্রশাসন বলছে নিয়ন্ত্রণে আছে বাজার। কি সমস্যা? ডায়ালিসিস, কিডনি সমস্যা। রুমার ১৩ বছরের মেয়ে ভুগছে কিডনি জটিলতায়। রুটিন করে প্রতি সপ্তাহে ২ বার ডায়ালিসিস করতে হয়। সরকারি হাসপাতাল হলেও এক সপ্তাহে এর জন্য কেবল ওষুধ বাবদ খরচ ৪ থেকে ৫,০০০ টাকা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য তা কত বড় বোঝা কেবল ভুক্তভোগীরাই জানে। এই সুইটার দামই আছে ১৪০০ টাকা, আমাদের জন্য একটু বেশি হয়ে যায় না? এরই মধ্যে বাজারে বেড়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা সহ নানা ওষুধের দাম। যেগুলো ছিল এগুলো দাম বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য বলছে, দেশে স্বাস্থ্য ব্যয়ের মোট খরচের ৪৪.৬% ব্যয় হয় ওষুধ খরচ বাবদ। মানুষ নিজের পকেট থেকে ১০০ টাকায় প্রায় ৬৭ টাকা মতো খরচ করে। সেই ৬৭ টাকা থেকে ওষুধের জন্য প্রায় 50%-এরও বেশি শুধুমাত্র ওষুধের জন্য খরচ হয়। দেশে উৎপাদিত ১১৭টি ওষুধের দাম সরকার নির্ধারণ করলেও বাকি ওষুধের ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ থাকে খোদ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর। বাড়তি দামের ক্ষেত্রে এই প্রক্রিয়াকেই দুষছেন বিশেষজ্ঞরা। ১১৭টি ওষুধের মূল্য নির্ধারণ করবেন, বাকিগুলোর মূল্য নির্ধারণের দায়িত্ব কোম্পানিকে দিয়েছেন এইভাবে যে তারা একটি প্রস্তাব করবে, ওনারা সেটা অনুমোদন দিয়ে গেজেট নোটিফিকেশন করবেন। জাস্ট এটা হচ্ছে একটা এন্ডোর্সমেন্ট দেওয়া, মূল্যটা আসলে নিয়ন্ত্রণ না করা। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করলেও ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, সরাসরি দাম নির্ধারণের আওতায় আরও ওষুধের অন্তর্ভুক্তিতে কাজ করছেন তারা। ওষুধের মূল্যের উপর আমাদের নিয়ন্ত্রণ আমরা মনে করি আমাদের শতভাগ আছে। বাংলাদেশে ওষুধ বাবদ মাথাপিছু খরচ বার্ষিক $15.1। এই ওষুধের ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আর নিম্নবিত্তরা। সেক্ষেত্রে এই খাতে সরকারের ব্যয় বা ভর্তুকি যাই বলি না কেন সেটি বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে শুক্রবার একদিনে আরও ১৪ জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন ১,৫৮৬ জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৩,৯৬,৪১৩ জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,১১৯ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২২,৩৫,৪৬৮ জনের। ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১,৫৮৬ জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৩,৯৬,৪১৩ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ১৪ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৫,৭৬১ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৫০০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩,১২,০৬৫ জন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডাদেশ স্থগিত হওয়া বিএনপির আন্দোলনের ফসল নয়, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ছাড়া তাদের আর কোনো লক্ষ্য নেই।
বেগম জিয়াকে মুক্ত করার জন্য এই বিএনপি এই ঢাকা মহানগরীতেও একটা বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করতে পারেনি। বেগম জিয়ার বয়সজনিত বিষয়টি চিন্তা করে তার যে কারাদণ্ডাদেশ স্থগিত করে 6 মাস 1 বছর তাকে মুক্ত করে দিয়েছেন। এটা বিএনপির আন্দোলনের ফসল না, এটা শেখ হাসিনার মানবিকতা এবং উদারতার বিষয়। প্রতীক বরাদ্দের পর ঢাকা 18 সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট চেয়েছেন নিজ নিজ মার্কায়। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর উত্তরখান মাজার মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক। গণসংযোগকালে নৌকা মার্কায় ভোট চান হাবিব হাসান। একই সময় উত্তরা 7 নম্বর সেক্টরে 1 নম্বর রোডের মসজিদের সামনে থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ কর্মী সমর্থকরা অংশ নেন প্রচারণায়। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহরা খাতুনের মৃত্যুতে ঢাকা 18 আসনটি শূন্য হয়। এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 নভেম্বর। বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা। অনেকেই নির্দেশনা না মেনে নেমে পড়ছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। তবে পর্যটকদের সতর্ক করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে লাইফগার্ড কর্মীরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বৈরী আবহাওয়া, সাগর উত্তাল, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়েও 3 থেকে 4 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যার কারণে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। সতর্কতা হিসাবে সৈকতে টাঙানো হয়েছে লাল পতাকা। বৈরী আবহাওয়ার মাঝেও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেছে সৈকতে। অনেকেই নির্দেশনা না মেনে নেমে পড়ছেন সৈকতে। আসলে আনন্দের কাছে ভয় কোনো ব্যাপারই না। আমার সবসময় ইচ্ছা ছিল যে যখন ঝড় হবে, বৃষ্টি হবে, এরকম কোনো টাইমে বিচে চলে আসা। জানতাম যে আবহাওয়া খারাপ, এতটা খারাপ এটা আশা করি না। অনেকক্ষণ ধরে আমরা হোটেলের ভিতর বন্দি ছিলাম, তারপরও এই বন্দি থেকে আমরা মুক্ত হয়ে এখন মুক্ত পরিবেশে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের পরিবেশ এবং সমুদ্রের ঢেউ অবলোকন করতেছি আমরা। পর্যটক আগমনের উপর নির্ভর করে সংসার চলে সৈকতের ফটোগ্রাফার ও হকারদের, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন তারাও। পর্যটক আসছে, আসা হোটেল থেকে নামতে পারতেছে না, বিচ আসতে পারতেছে না, মাইকিং করে দেওয়া হয়েছে। ওয়াটার বাইক, বিচ বাইক, কিটকট সব কিছু বন্ধ করে দিছে, আর আমাদের সমস্যা। সাগর উত্তাল ও সতর্ক সংকেত থাকায় সৈকতে পর্যটকদের নামতে নানা নির্দেশনার পাশাপাশি মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছে লাইফগার্ড কর্মীরা। আমরা সবাইকে নিষেধ করতেছি আপাতত পানিতে না নামার জন্য, কারণ এখন যদি পানিতে কেউ নামে তাহলে যে কোনো সময় বিপদগ্রস্ত হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন 450 শতাধিক পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ফেনী শহরের পৌর মৎস্য আড়তে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ মাছ আসে। ভোরেই বিক্রির হাঁক ডাকে সরগরম হয়ে ওঠে। শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাজারে মাছ কিছুটা কম আসে, দামও ছিল বেশি। তারপরও ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়। জুলহাস তালুকদারের ক্যামেরা আরও জানাচ্ছেন আতিয়ার সজল। মাছের জমজমাট বেচাকেনা প্রতিদিনই। কাকডাকা ভোর থেকে মাছ আসতে শুরু করে এখানে। ফেনীসহ আশপাশের জেলার লাগোয়া উপজেলার মানুষের মাছের চাহিদার 70 ভাগ যোগান হয় সোনাগাজী সহ বিভিন্ন এলাকার মাছ দিয়ে। এই চাহিদার প্রায় 90 ভাগই পৌরসভার মৎস্য আড়তের পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে চলে যায় ভোক্তাদের কাছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাছের যোগান কম থাকায় অন্য দিনের তুলনায় দাম ছিল আজ কিছুটা বেশি। খারাপ আবহাওয়ার কারণে গত 2 দিন থেকে মাছের একটু বাড়তি, মাছের আমদানি কম। তেলাপিয়া কিনতাম 100 টাকা, ওই তেলাপিয়া হয়েছে 120 টাকা। পাঙ্গাস কিনতাম 80 টাকা, ওই পাঙ্গাস হয়েছে 90 টাকা, 100 টাকা। আর এসব মাছের গুণগত মান ঠিক রাখতে কঠিন বিধিনিষেধ রয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। আমাদের সংগঠনের নির্দেশনা আছে, পিরানা, অস্ট্রেলিয়ার মাগুর এবং জেলিযুক্ত কোনো মাছ আড়তে বিক্রি হবে না, এবং এর মাছ যদি কেউ বিক্রি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ফেনীর এই মৎস্য আড়তে প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকার উপরে মাছ বিক্রি হয়। ইলিশ মৌসুমে সেই বিক্রি প্রায় 2 কোটি টাকায় গিয়ে থাকে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।
রাজশাহীর খড়খড়ি বাইপাসে প্রতিদিনই শাকসবজির পাইকারি হাট বসে। কিছুটা কম দামে টাটকা শাকসবজি কিনতে পারায় সন্তুষ্ট ক্রেতারা। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর পবা দুর্গাপুর উপজেলায় চাষাবাদ হয় নানা ধরনের শাকসবজি। জমি থেকে বিক্রির জন্য এসব শাকসবজি প্রতিদিন সকালে কৃষকেরা নগরীর খড়খড়ি বাইপাস হাটে আনেন। খুচরা ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দরে বিভিন্ন সবজি কিনে ভ্যানে করে শহরের অলিতে গলিতে বিক্রি করেন। এখান থেকে প্রতিদিন আমরা কাঁচা সবজি কিনে শহরে বন্দরে বেচছি। হাটে সরবরাহ বাড়ায় কাঁচামরিচ, বেগুন, পেঁয়াজ, আলু, পটল, করলা সহ বিভিন্ন সবজির দাম কিছুটা কমেছে বলে জানান আড়তদাররা। আমরা শাকসবজি ধরেন দুর্গাপুর থানা, পবা থানা, গ্রাম থেকে আসতে দাম এখন মোটামুটি আর কয়েকদিনের চাইতে এখন একটু কম আছে। খানিকটা সাশ্রয়ী মূল্যে টাটকা শাকসবজি কিনতে পারায় অনেক ক্রেতা বাজার করতে আসেন এখানে। পাইকারি পাল্লা ধরে পাই, পাইকারি নিলাম একটু কেজি প্রতি 5 টাকা 10 টাকা কম পাওয়া যায়, টাটকা পাওয়া যায়, মিনিমাম দামে পাওয়া যায়। কম পাওয়ার জন্য যে সবজি থেকে শুরু করে কিছুটা শহরের চেয়ে কিছুটা হলেও কম আছে। বিক্রেতারা জানান চলতি মৌসুমে অতিবৃষ্টি ও বন্যার পানিতে ক্ষেত তলিয়ে যাওয়ায় অনেক শাকসবজি নষ্ট হয়ে গেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত বিতর্কেও রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারালেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অর্থাৎ বাংলাদেশ সময় শুক্রবার সকালে বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে করোনা ভাইরাস, জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক নীতি ও বর্ণবাদ বৈষম্য সহ নানা ইস্যুতে একে অপরের সঙ্গে তীব্র বাকযুদ্ধে জড়ান তারা। বিতর্কস্থল টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে চূড়ান্ত বিতর্ক, মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। কড়া নিয়মকানুনের মধ্য দিয়ে বিতর্কের শুরুটা পিনপতন হলেও উত্তাপ ছড়াতে খুব একটা বেশি সময় নেননি দুই প্রার্থী। বিতর্কের শুরুতেই মহামারী কোভিড-19 প্রসঙ্গ টেনে বিতর্কে জড়ান তারা। It's a worldwide pandemic. It's all over the world. You see the spikes in Europe. বিতর্কের এক পর্যায়ে উঠে আসে জাতীয় নিরাপত্তার বিষয়টিও। ট্রাম্প অভিযোগ করেন রাশিয়া, ইউক্রেন, চীনের সাথে বাইডেনের ভালো সম্পর্ক। সেসব দেশ থেকে অর্থনৈতিক সুবিধা নিয়েছেন তিনি। There has been nobody tougher to Russia. Between the sanctions, nobody tougher than me on Russia. Clear that any country, no matter who it is, that interferes in American elections will pay a price. বিতর্ক শেষে পরিচালিত সবকটি জরিপে দেখা গেছে এতে জয়ী হয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ঝুলন্ত অঙ্গরাজ্য রয়েছে 10টি। এসব অঙ্গরাজ্যের বেশিরভাগ ভোটাররাই এখনো সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দেবেন। তবে এই শেষ বিতর্কের পর নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। আর এসব সুইং ভোটারদের পছন্দের উপরেই নির্ভর করছে আগামী 3 নভেম্বরের নির্বাচনের ফলাফল। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, বেলমন্ট ইউনিভার্সিটি, ন্যাশভিল, টেনেসি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় চূড়ান্ত বিতর্ক নিয়ে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও ব্যাপক আগ্রহ ছিল। উৎসাহ নিয়েই বিতর্ক উপভোগ করেন তারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে এ বিষয়ে জানাচ্ছেন লস্কর আল মামুন। মার্কিনীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও চূড়ান্ত প্রেসিডেন্সিয়াল বিতর্ককে ঘিরে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। লস অ্যাঞ্জেলেসে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় শুরু হওয়া বিতর্ক একসঙ্গে উপভোগ করেন অনেক প্রবাসী বাংলাদেশি। 90 মিনিটের পুরো বিতর্কের প্রায় 30 মিনিটই আলোচনা হয় দেশটির করোনা ভাইরাস ও অর্থনীতি নিয়ে। এছাড়াও ট্রাম্পের চীনের ব্যাংক অ্যাকাউন্ট, ওবামা কেয়ার, ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস, DACA, মুসলিম ব্যান, স্টিমুলাস প্যাকেজ, জলবায়ু পরিবর্তন, বর্ণবৈষম্য ইস্যুতে দুই পদপ্রার্থীর বাকযুদ্ধ গভীর মনোযোগ দিয়ে উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। আমি 7 বার ভোট দিতে যাচ্ছি, 7তম। তো এবারে নির্বাচন এক ব্যতিক্রমধর্মী নির্বাচন। প্রেসিডেন্ট ট্রাম্পকে এবার খুব নমনীয় দেখলাম, তবে জো বাইডেন অনেকটা এগিয়ে আছে মনে হলো। বিতর্ক শেষে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য অনুরোধ জানান রিপাবলিকান ও ডেমোক্র্যাট সমর্থকরা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সমাপ্ত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের চিরায়ত প্রথা চূড়ান্ত বিতর্কের।
যেসব মার্কিন নাগরিক এখনো ভোট দেননি সেসব ভোটারদের হিসেব নিকাশ চলবে আগামী ৩রা নভেম্বর পর্যন্ত। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। কাতারে করোনা সাফল্য দেখাচ্ছে জাপানের দেয়া ওষুধ। দেশটির উদ্ভাবিত ওই ওষুধ সেবনে অনেক করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠছেন বলে দাবি করেছে কাতার সরকার। ওষুধটি আবিষ্কারের পর শুধু বন্ধুরাষ্ট্র কাতারকে ১ লাখ পিস দেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতার সেনাবাহিনী। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কাতারে করোনায় আক্রান্ত রোগীদের জন্য ১ লাখ করোনা ওষুধ উপহার দিয়েছে বন্ধুরাষ্ট্র জাপান। ওষুধটি আবিষ্কারের পর কোনো দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় না গিয়ে বাস্তবতার সক্ষমতার পরীক্ষার দিকে জোর দিয়েছে দেশটি। ওষুধটি ব্যবহারের ফলে অনেক করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে কাতার সরকার। আমি কাতারে অবস্থান করাতে এবং কর্মসূচিতে থাকার কারণে ইনশাল্লাহ আমিও হয়তো এর সুযোগ সুবিধা এবং সুফল পাবো। এই জন্য আমি জাপানকে ধন্যবাদ জানাই। জাপান তাদের নিজের উদ্যোগে প্রায় ১ লক্ষ ওষুধ কাতারকে দিয়েছে, যেটা দিয়ে আমাদের বাংলাদেশেরও উপকার হবে এবং কাতারে যারা আছে তারা তো অবশ্যই উপকৃত হবে। এটা অনেক বিশাল একটা উপহার, এটা আমরা জাপান গভর্নমেন্টকে সরকারকে ধন্যবাদ জানাই। দেশটির সরকার বলছে ওই ওষুধটি ব্যবহারের ফলে প্রায় ১,৫০০-এর বেশি করোনা আক্রান্ত মুমূর্ষু রোগী সুস্থ হয়ে উঠেছেন। কাতারে এ পর্যন্ত ১,৩০,০০০-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১,২৭,০০০-এর বেশি মানুষ। মারা গেছেন ৩৫ বাংলাদেশি সহ ২২৮ জন। সময় সংবাদ, দোহা, কাতার। ফ্রান্সে নতুন করে ১৮টি অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। এ নিয়ে দেশটির ৫৪টি অঞ্চলে কারফিউ জারি করা হলো। সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন নানা দুশ্চিন্তায়। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ অনেক বেশি বেড়ে যাওয়ায় ফ্রান্সের প্রতিবেশী দেশগুলিতেও জারি করা হয়েছে নানা বিধিনিষেধ। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী দিনে করোনা প্রতিরোধে দেশটির সরকার আরও কঠিন পদক্ষেপ নিতে পারে। এদিকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর অনেকেই মনে করছেন ফ্রান্স হয়তোবা আবারও লকডাউনের দিকেই যাচ্ছে। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ রুখতে ফ্রান্সের ৫৪টি ডিপার্টমেন্টে বর্তমানে রাত ৯টা থেকে ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকছে। সংক্রমণ রুখতে বেলজিয়ামে ৪ সপ্তাহের জন্য বার রেস্টুরেন্ট বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা আবারও সংক্রমণ বেড়ে যাওয়ায় তাদের উদ্বিগ্নতা আর দুশ্চিন্তার কথা জানিয়েছেন। বেলজিয়ামে এখন আবার করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। মধ্যখানে অনেকটাই কমে আসছিল, এখন আবার বেড়ে গেছে। আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা দুটোই দিন দিন বাড়তেছে। ফুডিং ব্যবসা বা অন্যান্য ব্যবসাগুলো যদিও খোলা থাকে, কিন্তু ব্যবসার পরিস্থিতি তেমন একটা ভালো না। সবাই আতঙ্কের ভিতরে আছে কি হতে যাচ্ছে। এদিকে কারফিউ শুরু হওয়ার পর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হয়েছেন ৩৩,০০০-এরও বেশি মানুষ। আর সঠিক প্রমাণপত্র প্রদর্শন করতে না পারার কারণে কারফিউ ভঙ্গের দায়ে ৫,০০০-এর কাছাকাছি মানুষকে জরিমানা করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফ্রান্সে একদিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪০,০০০ মানুষ। আর পরিস্থিতি দিনে দিনে যেদিকে যাচ্ছে তাতে করে আবারও ফ্রান্সে লকডাউন হবার সম্ভাবনা রয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। মোহাম্মদ উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। এদিকে করোনা আক্রান্ত ইতালির অবস্থা ক্রমেই জটিল আকার ধারণ করছে। দেশব্যাপী ২ সপ্তাহ লকডাউনের চিন্তা করছে সরকার। পরিস্থিতি অবনতির কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেছেন, সংকটময় সময় পার করছে ইতালি। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। করোনা ভাইরাসে আবারও আগের অবস্থানে ফিরে যাচ্ছে ইতালি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্তে অতীতের সব রেকর্ড ভেঙেছে ইতালি। এদের মধ্যে বহু বাংলাদেশিও রয়েছে। এই অবস্থায় সরকার নতুন করে দেশব্যাপী ২ সপ্তাহের জন্য লকডাউন দেওয়ার চিন্তা করছে। এরই মধ্যে শুক্রবার থেকে রাজধানী রোম সহ লাৎসিও বিভাগ এবং আরও বেশ কটি শহরে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। নতুন করে লকডাউন হলে ব্যবসায়িকভাবে আবারও ক্ষতির শিকার হবেন বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। দ্বিতীয় ধাপ আসার সাথে সাথেই আমরা প্রচুর পরিমাণে আক্রান্তিত হচ্ছি। আমাদের সবারই আরও বেশি সতর্ক হওয়া দরকার এবং নিজের বিষয়ে সচেতন হওয়া দরকার। আবারও যদি গভর্নমেন্ট লকডাউন দেয় তাহলে আমরা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হব ব্যবসায়িকভাবে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আক্রান্তের গতিও ঊর্ধ্বমুখী হচ্ছে।
ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। একদিনে 11,000-এরও ওপর সংক্রমণ, সেই সাথে 40 জনের মৃত্যু জার্মানিকে স্মরণ করিয়ে দিচ্ছে প্রথম দিকের করোনা সংক্রমণকে। অব্যাহত সংক্রমণের কারণে প্রতিবেশী দেশগুলোকেও ঘোষণা করা হয়েছে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। এ যেন মরার উপর খাড়ার ঘায়ের মতো বিষয়। চলতি বছরের শুরু থেকেই প্রাণঘাতী করোনার ভয়াবহ সংকট ও পরিস্থিতি থেকে উত্তরণে জার্মানির যে মন্ত্রীর উপর গণমানুষের আস্থা ছিল সবচেয়ে বেশি, সে স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পানো করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে গেছেন। অথচ করোনার এই দ্বিতীয় ঢেউয়ে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ মানুষটির দরকার ছিল সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে সাধারণ জার্মানদের উদ্বেগ বেড়েছে অনেকখানি। কি আর বলবো, যে মানুষটার এখন সবচেয়ে প্রয়োজন বেশি সে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্প্যান করোনা পজিটিভ। ভয় সেখানে না, তিনি যে অন্যান্য মন্ত্রী বা মন্ত্রণালয়ের লোকদের সাথে মিশেছেন তাদের কি হবে তাই ভাবছি। যতদিন তিনি সুস্থ না হচ্ছেন আমার মতে ততদিন তিনি যেন কোয়ারেন্টাইনে থাকেন। সাথে সাথে তিনি যাদের সাথে মিশেছেন তাদেরকে টেস্ট করানো উচিত বলে মনে করি। সর্বোপরি সবাইকে সংক্রমণ থেকে বাঁচতে আরো দায়িত্বশীল হওয়ার বিকল্পও দেখছি না। এই মুহূর্ত থেকে জার্মানির বাইরে ছুটি কাটাতে বা ঘুরতে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদেরও। এখন থেকে সবাইকে খুবই সাবধানে থাকতে হবে। এমন পরিস্থিতিতে শান্ত থাকারও কোনো বিকল্প দেখছি না। জার্মানিতে বসবাসরত সবাইকে বলবো, আপনারা যতটা সম্ভব পরিবারের সঙ্গেই থাকুন, পরিবারকে সময় দিন। এই অবস্থায় জার্মান ভাইরোলজিস্টরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, চলতি মাসের শুরু থেকেই জার্মানি সহ ইউরোপের তাপমাত্রা কমে আসায় ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে কোভিড-19। তাই যে কোনো উপায়ে সুরক্ষা বিধি না মানলে এই ভাইরাসের তাণ্ডব থেকে বাঁচা অসম্ভব। জার্মানির আশেপাশের সবগুলো দেশেই সংক্রমণের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় শেষ পর্যন্ত জার্মানিও তার প্রতিবেশী বন্ধু রাষ্ট্র অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এবং পোল্যান্ডকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে, যেটি অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে অশনি সংকেত বলছেন জার্মান বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চক্ষুদান ও প্রাণ সঞ্চারে মণ্ডপে জাগ্রত হলেন দেবী দুর্গা। শুক্রবার মহাসপ্তমীর অঞ্জলি শেষে সারা দেশের 30,313টি মণ্ডপে কেন্দ্রীয়ভাবে করোনা মুক্তের বিশেষ প্রার্থনা করে ঢাকেশ্বরী জাতীয় মন্দির। মায়ের আশীর্বাদে করোনা মুক্ত হবে ধরা, এমন প্রার্থনা আগতদের। মহাসপ্তমীতে মহামায়া, মণ্ডপ মুখর ঢাকের বাদ্যি, কাঁসর ঘণ্টার টংকারে। প্রতিমায় চক্ষুদান ও প্রাণ সঞ্চার শেষে জাগ্রত করা হয় মৃন্ময়ীর চিরন্ময় রূপ। কেবল প্রতিমা পূজাতে সীমাবদ্ধ আয়োজন, তার সঙ্গে স্বাস্থ্যবিধির কড়া নজরদারি। তাই থেমে থেমে বর্ষণে বিরূপ প্রকৃতি আর পূজার্থী উভয়ই। সপ্তমী কল্পারম্ভ শেষে বিহিত পুজোয় প্রতিমাকে মাতৃরূপে বরণ করা হয় ষোড়শ উপচার আর নৈবেদ্যে। এরপর শঙ্খ আর পদ্মে চলে মঙ্গলারতি। সবশেষ দেবী চরণে পুষ্পার্ঘ্য নিবেদন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয় অঞ্জলি নিবেদন। প্রতিমাকে পূজা দেখতে পাচ্ছি, অঞ্জলি দিতে পারছি, এটাই আমার কাছে বড় ব্যাপার। চলে যাওয়ার সময় করোনা নিয়ে যায় যেন আমরা যেন অনেক ভালো থাকি। অনেক পূজা মণ্ডপে ঘুরতে যেতাম, এখন সব একজন একজন করে আসতেছে। করোনার হাত থেকে পুষ্পাঞ্জলি শেষে বেলা 12টা বেজে 1 মিনিটে করোনা মুক্তির বিশেষ প্রার্থনায় শেষ হয় মহাসপ্তমী। মহাসপ্তমীতে দেবীর মণ্ডপে প্রাণ সঞ্চার হলো দুর্গতি নাশিনী মা দুর্গার। মায়ের বিসর্জনের সাথে দূরে যাবে করোনা, শুধু থেকে যাবে পূজার্থীদের জন্য আশীর্বাদ, এমনটাই প্রার্থনা ভক্তদের। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। মহাসপ্তমীর বিকেল থেকেই কলকাতার অলিগলি রাজপথ উপচে পড়া ভিড় থাকলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। মণ্ডপে নেই উৎসবের আমেজ, বড় পর্দার প্রতিমা দেখেই স্বাদ মেটাচ্ছেন মানুষ। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মহাসপ্তমীর সকাল থেকে। পশ্চিমবঙ্গ জুড়ে কোভিড বাস্তবতায় ধর্মীয় আচার মেনে পূজায় কমতি হয়নি কোনো, কিন্তু উৎসবটা বড্ড ফিকে। রাজ্য জুড়ে প্রায় 24,000 মণ্ডপে পূজা হচ্ছে। বাড়ির পূজা মিলিয়ে সেই সংখ্যা প্রায় 40,000-এর কাছাকাছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ক্লাবের পূজার জন্য 50,000 টাকা করে বরাদ্দ করেছিলেন, কিন্তু আদালতের নির্দেশে সব আয়োজনই মাটি। পুজোটা আমাদের সবসময়ই একটা স্পেশাল থাকে সব জায়গাতেই,
তো সেখানে দাঁড়িয়ে আজকে ম্যাডক স্কয়ার এরকম ফাঁকা খুব খারাপ লাগছে। পুজোটাই মুখ্য রাখা হচ্ছে এবছর। আড্ডা হয়তো পরের বছর মায়ের ইচ্ছে আবার যখন সবকিছু নর্মাল হবে নিশ্চয়ই চাইবো সবাই আসুন। তবে আয়োজকরা বিকল্প পন্থায় মণ্ডপে আসা দর্শনার্থীদের প্রতিমা দেখার সুযোগ করে দিয়েছেন। অনেক মণ্ডপের বাইরে লাগানো হয়েছে বড় পর্দা। দুটো এলসিডি ডিসপ্লে বসানো হয়েছে কাশীবসের একদম মোড়ে এবং কাশীবসের মিডলে, যাতে ঠাকুর দর্শনটা তারা করতে পারে। শৃঙ্খলাবদ্ধভাবে থেকে যাতে সবাই তাদের ইচ্ছেটা পূরণ করতে পারে, আমরা সেটাই আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গ পুলিশ এবার পূজার নিরাপত্তার পাশাপাশি কোভিড বিধি নিশ্চিতের দায়িত্ব পালন করছে, আর তাই মণ্ডপে মণ্ডপে মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নিম্নচাপ দুর্বল হলেও শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। চট্টগ্রামে সরিয়ে নেওয়া হয়েছে পাহাড়ে বসবাসকারীদের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।